আমি আমাদের সংবাদ মাধ্যমের সমস্ত প্রতিনিধি অর্থাৎ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউবার, পোর্টাল, ফ্রিল্যান্স প্রত্যেককে আমি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজকে মিলিত হয়েছি পশ্চিমবঙ্গ সরকারের বহুল চর্চিত, কলঙ্কিত স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, কিছু প্রামাণ্য সাপোর্টিং ডকুমেন্টস আমাদের বক্তব্যের রেফারেন্সে আপনাদের হাতে অল্প কিছু ডকুমেন্ট তুলে দেব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমার সাথে আপনাদের যিনি ডেকেছেন, আমাদের মিডিয়া সেলের যিনি ইনচার্জ মাননীয় তুষার ঘোষ রয়েছেন, রাজ্যের সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ সম্মানীয় লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, রাজ্যের সহসভানেত্রী বিশিষ্ট চিকিৎসক, একটু আগেই যে আমরা প্রদর্শনীর উদ্বোধন করলাম সেবা পক্ষে, তার ভারপ্রাপ্ত যিনি পার্টির পক্ষ থেকে ডাক্তার মধুছন্দা কর, লিগাল সেলের কো কনভেনার এবং আপোসহীন সংগ্রামী তরুণজ্যোতি তেওয়ারি বিশিষ্ট অ্যাডভোকেট, এবং সর্বোপরি আমাদের এই জেলা আয়োজক জেলার সভাপতি ভাই তমগ্ন ঘোষ আছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলি যে আমরা শিক্ষা দপ্তরের দুর্নীতি দেখেছি, আমরা খাদ্য দপ্তরের দুর্নীতি দেখেছি বা দেখছি, এর সাথে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, মানরেগার দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, বার্ধক্য, বিধবা, দিব্যাঙ্গ ইত্যাদি ভাতার দুর্নীতি, মাইনরিটি স্কলারশিপের দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি বলে শেষ করা যাবে না। এমন কোনো জায়গা নেই যে জায়গাতে এই সরকার, নির্বাচিত জনপ্রতিনিধি, আধিকারিক এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী তারা সমবেতভাবে দুর্নীতি করেননি, এমন কোনো জায়গা নেই। আজকে আমরা আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখব স্বাস্থ্য দপ্তরের উপরে। আপনারা ইতিমধ্যে জানেন যে স্বাস্থ্য দপ্তরে আরজি করের মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন। এটি আমাদের ডাক্তার বোনের শারীরিক নির্যাতন, ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে। কিন্তু তারপরে প্যান্ডোরা বক্স ওপেন হয়ে গেছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র, যিনি একসঙ্গে 3টে চাকরি পেয়েছিলেন, আরজি কর, ন্যাশনাল মেডিকেল, আবার ওএসডি স্বাস্থ্য ভবন, ডাক্তার সন্দীপ ঘোষ, যার মাথায় ডাক্তার এসপি দাসের হাত রয়েছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। তিনি তার আর্থিক দুর্নীতি নিয়ে আরেকজন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, মামলা করেছেন, কিন্তু রাজ্য সরকারের পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি, তারা যেহেতু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন রয়েছে, তার অনুপ্রেরণা রয়েছে, তার প্রোটেকশন রয়েছে, তাই তারা আরজি কর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি। আমাদের তরুণ আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির উদ্যোগে এবং ডাক্তার আক্তার আলীর
অদম্য সাহস এবং জেদের জন্য মহামান্য হাইকোর্টে তারা ফাইল করেন এবং সেই মামলা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট হ্যান্ডওভার করেন সিবিআইকে। এরপরে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী, তার পরিবার সুপ্রিম কোর্টে যান, গিয়ে বলেন ধর্ষণ এবং খুন অন্য বিষয়, এর সঙ্গে এই দুর্নীতির কেস কেন সিবিআই তদন্ত করবে, চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চ তার আবেদন সরাসরি বাতিল করেন। এটা আপনারা দেখেছেন, বহুল চর্চিত। আমরা এই প্রসঙ্গে বলে আমি মূল জায়গায় যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের মানি লন্ডারিং যে অ্যাক্ট রয়েছে পিএমএলএ, যার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করেন এবং সেই তদন্তেই আজকে পার্থ চ্যাটার্জিরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের ভিতরে আছেন এবং এত বড় বড় দুর্নীতি, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন, খাদ্য দুর্নীতি বলুন, ধান কেনা বলুন, রাইস মিল বলুন, সবটা সামনে এসেছে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ সমস্ত কিছু। এই টালা থানার মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে নিয়েছে, কারণ নিয়ম রয়েছে কোনো দুর্নীতি সংক্রান্ত মামলা, কোনো এফআইআর হলে সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিতে পারে অথবা কোর্ট যদি তাদেরকে অর্ডার করে। এখানে মোট 3টি এফআইআর আমরা দেখাচ্ছি। তার মধ্যে একটি টালা থানার মামলা, যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে। আরেকটি খড়দা পিএসে আইনজীবী কৌস্তব বাগচি করেছেন সম্প্রতি। এসপি দাসের কোম্পানির দুর্নীতি সহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিউরমেন্ট, টেন্ডার, ফিনান্সিয়াল দুর্নীতি, সেটা নিয়ে খড়দা পিএসে আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসে। আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে, ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য। মোট 3টে দুর্নীতির কেস এখানে রেজিস্টার্ড হয়েছে ইতিমধ্যে, যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে। অনেক জায়গায় রেড হচ্ছে, সেটা ইডির কাজ, আমি বলবো না। আইনে পরিষ্কার আছে, পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পিএমএলএতে করতে পারে। তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে, কৌস্তব বাগচির খড়দা থানায় একটি অভিযোগ আছে এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেলে অ্যাডমিশন নিয়ে, এনআরআই অ্যাডমিশন নিয়ে ডিএমির যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, তার জন্য তদন্ত শুরু হয়েছে। আমি আপনাদের বলে দিই, মূল যে আপনার করাপশানগুলো 12 সাল থেকে তো আছেই। অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে, আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে। 16 সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিন্টনস বার্নকে দেওয়া হয়েছে এবং ম্যাকিন্টনস বার্ন তারা টেন্ডার না করে তারা মূলত 2টো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন। তারা 2টো কোম্পানিকে দিয়ে দিয়েছেন। একটা পবন অরোরা, অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে, মেনকা গম্ভীরদের কোম্পানি। সেখানে আপনি দেখবেন এই 5টা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন
এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে, তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিন্টশ বানকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে। এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন 16 সাল থেকে, যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এমডি দায়িত্বে ছিলেন। তার পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন। এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত এই যে পবন অরোরা, প্রেমা অরোরা, অঙ্কুশ অরোরা, এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলথে পেয়েছে। এরপরে আছে আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টের আপনাদের সব দিয়ে দেব। তাতে দেখবেন এই পবন অরোরা এবং তার ফ্যামিলি প্রায় 1000 একর জমি তাদেরকে স্যান্ড মাইনিংয়ের জন্য দেওয়া হয়েছে। সেটা আমি অন্যদিন বলবো, আজকে হেলথের মধ্যেই আমি হেলথের মধ্যেই আজকে থাকতে চাই। এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী, এই র্যাকেটের ডিটেলস। এই প্রদীপ চক্রবর্তী, মহুয়া ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব, আপনারা দেখবেন 17/10/2023 অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই 25 অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটা আপনার 17/10/2023 গোল্ডেন পিরিয়ড। এটা সব এখানে মহুয়া ব্যানার্জি 8 কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে। মেসার্স SML ইস্যুজি লিমিটেড, ভিলেজ আসরান, ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিং নগর, নয়না শহর, পাঞ্জাব, ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে কোথাও টাটা, মাহিন্দ্র, অশোক লিলেন এগুলো নেই। এই যে কাটমানি খাওয়ার ব্যবসা, মহুয়া ব্যানার্জি আমি পরে আপনাদের দিয়ে দেব, নিউ টাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন। স্বাস্থ্য দপ্তরে যারা আছেন, নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনশাল, প্রত্যেকে বেআইনিভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন, যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে। আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, PM কেয়ারের কোভিডের টাকা, MP ল্যাডের অ্যাম্বুলেন্স পারচেজের টাকা, এইটা দেখুক। এই যে বহুল চর্চিত বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট, আমি আপনাদেরকে 3টে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব। উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন। লেটার অফ ইন্টেন্ট LOI অফ সিলেকশন অফ অপারেটর কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি CBM WTF ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। এই জোন ভাগ করে করে কল্যাণী নদিয়া জোন, কাটোয়া পূর্ব বর্ধমান জোন, একদম সেম পার্সনকে দিয়েছেন। এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত, DGM অপারেশন।
বেলগাছিয়া নিয়ার HMC। এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট, ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলীর যে অভিযোগ ছিল, এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল। উইদাউট হ্যাভিং এনি টেন্ডার, স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডারগুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন। আমি এই ওয়ার্ক অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এর বাইরেও আপনাদেরকে আমরা আরও কিছু বিষয় আপনাদের আমি জানাতে চাই। তার মধ্যে নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনসল এবং মহুয়া ব্যানার্জি, এরা কোভিড পিরিয়ডের যত দুর্নীতি হয়েছে, PPE কিট, N95 মাস্ক আর ডিসপোজেবল গ্লাভস, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এগুলো হয়েছে এবং এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে, ব্রোকার হিসেবে অন্য পবন অরোরাদের সঙ্গে প্রদীপ চক্রবর্তী, পল্লব গুপ্ত এবং রবীন রায়, যে কথা আমি আগে বলেছি, রিটায়ার্ড, যিনি তন্তুজের ম্যানেজিং ডাইরেক্টর, তাকে সামনে রেখে আগের চিফ সেক্রেটারি এবং রাজ্যের স্টেট ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান রাজীব সিনহা, তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন। এবং আপনারা এগুলো পরপর দেখলে বুঝতে পারবেন এগুলো এই যে প্রদীপ চক্রবর্তীর যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি BC ট্রেড আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড, এরা এই কোম্পানির মাধ্যমেই এই জিনিসগুলো আপনার হয়েছে। এই তো প্রকিউরমেন্টের কথা বললাম, জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম, সুপার স্পেশালিটি হসপিটাল। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 2018 সালের আগে পর্যন্ত সুপারদের এবং CMUসদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি যখন 2013-তে শিক্ষামন্ত্রী হলেন, তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে জেলা ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের অধিকার ছিল, ওই জেলায় যা ভ্যাকেন্সি হবে ওই জেলাতেই নিয়োগ হবে, পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে এবং ওরালের মাধ্যমে। পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে DPSCর হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয়। সাথে সাথে 5টা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে ছিল, তার কাছ থেকেও আপনাদের SSCর যে ট্রান্সফার ক্ষমতা, পোস্টিং ক্ষমতা যা যা ছিল SSCর, এবং জোন ওয়াইজ যে ভাইবা করে নিয়োগের যে অধিকার, সেগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়। তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে। তাতে ম্যাকিন্টনস বার্ন স্টেট আন্ডারটেকিং STU টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে। পরবর্তীকালে কোভিডের সময় MSMEকে দিয়ে দেওয়া হয়, তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়, তন্তুজ অলসো STU, তার ফলে টেন্ডার করতে হয়নি। এবং তন্তুজর পিছন থেকে সাপ্লাইগুলো এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত, মহুয়া ব্যানার্জি, সঞ্জয় বনসাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে, যারা মুখ্যমন্ত্রীর
ঘনিষ্ঠ লোকজন আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয়। সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার। তারা হেলথ ইকুইপমেন্ট, হেলথ সাপ্লাই, বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন। আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল, ডাক্তার শ্যামাপদ দাস। ইনার আশীর্বাদ সবার উপরে ছিল। ইনার বাড়িতে হাউস গার্ড, পার্সোনাল সিকিউরিটি। ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস, তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মরত, এমডি নয়। বুঝতে পারছেন? অতএব তো ওটা খর্দা পিএসের কেস, এসপি দাস বলেছিলেন। এবারে আমি আপনাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি, সেখানেও আপনার একাধিক দুর্নীতি সেখানে হয়েছে। হেলথ রিক্রুটমেন্টে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি। সবচেয়ে বড় কথা, আমি আপনাদের একটা নোটশিট জেরক্স করে দিয়ে দিচ্ছি। 2018 অনওয়ার্ড প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিটিং ক্যান্ডিডেট এনআরআই কোটা by forging the embassy document in connivance with the Sastho Bhavan, the head of which is the Director of Medical Education, DME. এখানে সমস্ত ডকুমেন্ট ফর্জি করা হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন ECPS কেস নম্বর 58 of 2024 against the DME West Bengal and other private medical college. Crores of rupees, more than 100 crores এনআরআই কোটাতে এরা এই করেছেন। এবং সমস্ত জায়গায় পুলিশের লোকেরা তারা ভয়ে, যেহেতু 14 তলার আশীর্বাদ আছে, সেহেতু এরা কেউ ভয়ে কোথাও কেস করতে, মানে কেসকে প্রসিড করতে পারেনি। এবং বাকি যেগুলো আছে তার মধ্যে আরেকটা বড় জিনিস, আমি আপনাদের এনআরআই রিক্রুটমেন্টের কথা বলেছি, প্রকিউরমেন্টের কথা বলেছি। এবারে আরজি করে আপনারা দেখুন যে মামলাটা আক্তার আলীর করা মামলায় তরুণজ্যোতি তেওয়ারি পাশে আছেন, যদি অ্যাডিশনাল কিছু থাকে ওর কাছ থেকে জেনে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি রেটগুলো আরজি করে যে পারচেজ। ডবল প্রাইস না, অনেক বেশি প্রাইস। সন্দীপ ঘোষের কীর্তি, এটা আরজি করে 20/4/2022 মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আরজি কর। এখানে আমি আপনাদের কপি দিয়ে দেবো, ডিটেলসে তো এই আধ ঘন্টা 40 মিনিটে বলা যাবে না। রিপেয়ার অর্ডার অফ 52 নাম্বারস বিপি ইনস্ট্রুমেন্ট আই ওয়ার্ড 6 ফ্লোর 87,850। রিপেয়ার অর্ডার 30 নম্বর ওয়ার্ড লকার বেড সাইড লকার 83,200। এইরকম অসংখ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রাইসটা মিনিমাম প্রাইস, তার 10 গুণ 20 গুণ করে এই আপনার, যেমন ধরুন মেডিকেল প্রোডাক্টস আইএনসি 410 টাকা, সেখানে আপনার আপনার এখানে পুরো আছে, আমি কপি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনার মার্কেট প্রাইস রেট, আর এরা
কি রেটে নিয়েছে। আরজি করের কাণ্ড দেখুন। আজকে যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন, এটাতে এটাতে কত বড় করাপশন। হ্যাঁ, আরেকটা মামলা থ্রু কোর্ট হয়েছিল শিয়ালদা কোর্টে 5/4/2024, এই বছরই। তাতে এই টালা পিএসের যে যিনি জেলে আছেন, হ্যাঁ আইও আর কি, মাথায় তো উনি ছিলেন, এসআই এ ঘোষাল, দেখুন সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে এই বছরই। আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন, আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন। এনআরআই রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট, আরজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আশ্রয়ে নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে, যেভাবে জেলা হসপিটাল, জেলার মেডিকেল কলেজ, সাব ডিভিশন হসপিটাল এবং বিএমওইচ, সিওমওইচ, সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিংয়ের ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো গভর্নমেন্ট পিএসইউকে হ্যান্ডওভার করা, অ্যাওয়ার্ড করা, ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া, অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিটের উপরে এই বায়োমেডিকেল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে, এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি। আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন, তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, আপনারা দিয়ে সাহায্য করুন। আমাদেরকেও অনেক আধিকারিক, অনেক রিটায়ার্ড ডক্টর বাবুরা, তারাও অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন। তাদেরকেও আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে, নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও জানান। আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন, আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে। 8 কোটি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনেছে। বিষয়টা হচ্ছে প্রশ্ন হচ্ছে অনেকগুলো অ্যাম্বুলেন্স, 8 কোটি টাকা একটা অ্যাম্বুলেন্স নয়। কিন্তু আমাদের বক্তব্য দুটো জায়গায়। অ্যাম্বুলেন্সের গুণগত মান না দেখে করা হয়েছে এবং উইদাউট এনি টেন্ডার পাঞ্জাব থেকে কিনেছেন। আমাদের এখানে টাটা, মাহেন্দ্র, অশোক লেল্যান্ড যারা অ্যাম্বুলেন্স সাপ্লাই করেন, টাটা তো এ ব্যাপারে ওয়ার্ল্ড ফেমাস ট্রমা অ্যাম্বুলেন্সে। মাহিন্দ্রা কোম্পানিও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। আমরাও অনেক সিএসআরে অ্যাম্বুলেন্স আনি, তারা মাহিন্দ্রা কোম্পানি থেকেই করে দেন। এটা তো ছোট, 8 কোটি টাকায় কমিশন হয়তো পেয়েছে 1 কোটি, খুব ছোটোখাটো ব্যাপার। আমার কাছে দলিল আছে, মাননীয় মহুয়া ব্যানার্জি, আপনি নিউ টাউনে কার নামে বাড়ি কিনেছেন আছে, মাননীয় নিগম সাহেব সঞ্জয় বনসাল কি কাণ্ড করেছেন সব তথ্য আছে। এবং এগুলো সবই সম্ভব হয়েছে
মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, রাজীব সিনহার আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে, এবং 2021-এ ক্ষমতায় আসার পরে তদানীন্তন সিএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে কোভিডের 2200 কোটি টাকার তদন্ত করিয়েছিল সরকার, সেই তদন্ত রিপোর্টও পাবলিকলি করা হয়নি। আমরা অ্যাসেম্বলিতে বারে বারে বলেও পাইনি। তদানীন্তন গভর্নর, আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জিও টুইট করেছিলেন রিপোর্টের কপি চেয়ে, যখন তিনি গভর্নর ছিলেন। তিনি সরকারের কাছে চেয়েছিলেন, সরকার দেননি। অতএব আজকে আমাদের ডাক্তার বোন যেভাবে চলে গেছেন, তারপরে আক্তার আলীর সাহসিকতা, তরুণ জ্যোতি তেওয়ারিদের মতো তরুণ উদ্যমী লয়ারদের উদ্যোগ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রবেশ, এর মধ্য দিয়ে আমরা আশা করব এই সামগ্রিক যে দুর্নীতি, এই দুর্নীতি সামনে আসবে। এবং যখন সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষা চালু হয়নি, রাজ্যের কাছে ছিল জয়েন্ট, সেই সময়কালেও এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ, নেতা, মন্ত্রীদের পরিবারের লোকেরা কিভাবে জয়েন্ট পাস করে ডাক্তারি পড়ে এখন সবাই এসএসকেএমে চাকরি করছেন, যে তালিকা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এসএসকেএমে তৃণমূল নেতাদের, এমএলএ, মন্ত্রীদের ছেলে মেয়েরা চাকরি করেন। আমি আমার ভাই বোনেদের নাম আর বলতে চাই না। আপনি মারাত্মকভাবে পাবেন এটা। যাই হোক, আর কিছু আছে? না না, আমি দিতে যাব কেন? ইডির কাছে তো আছেই তো। তরুণ জ্যোতি তেওয়ারি আছে, কৌস্তব বাগচি কেস করেছেন, তারা দিয়ে দেবেন, তারা দিচ্ছেন, পেয়েছেন। ইডি তো ইনভেস্টিগেশন শুরু করেছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো টালা এবং খড়দা পিএসের দুটো কেসে ইসিআইআর টেনে কেস করেছে। আমরা দাবি করছি লেদার কমপ্লেক্স কেসে, যেটা এনআরআই অ্যাডমিশনের যে ডিএমইর কেলেঙ্কারি, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের, সেটাও তাদের নেওয়া উচিত। নিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো উচিত। এটা পশ্চিমবঙ্গের মানুষের দাবি। বলছি, গোটা পিরিয়ডে যে রোহিতলা সমিতির চেয়ারম্যান ছিল সুদীপ্ত রায়, সে এখন বলছে কিছুই আমি জানি না, সে তার বাড়িতে ইডি হয়েছে, বলছে আমি কোনো দুর্নীতি করিনি। সে কিভাবে দায় এড়িয়ে যেতে পারে? সে তো তার তো বড় বিষয়, ভূমিকা রাখতে পারে। ভূমিকা আছে বলে তো সকাল 6টা থেকে রাত্রি 2টো। আপনার বাড়িতে তো যায়নি ইডি, আমার বাড়িতে তো আসেনি। আমি আগের দিনই বলেছি, যিনি এই দুর্নীতিতে উনি জড়িয়ে গেছিলেন, এই দুর্নীতিতে উনি অংশগ্রহণ করেছেন এবং তার সুফল নিশ্চয়ই কিছু পেয়েছেন। বাকিটা আর আমি এখানে বলতে চাইছি না। অতএব উনি দুর্নীতি করেননি, ঠিকঠাক ছিলেন। তার উত্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন রিপোর্ট সাবমিট করবে লোয়ার কোর্টে, বা এটা তো হাইকোর্টে পেন্ডিং আছে, কোর্ট মনিটরিং, এবং এটা হাইকোর্ট দেখছে, সিবিআইটা সুপ্রিম কোর্ট দেখছে। হ্যাঁ, অতএব এটাতে যা যা হয়েছে তার স্ট্যাটাস রিপোর্টে হবে। এবং যিনি মূল কমপ্লেনার ডাক্তার আক্তার আলী মাননীয়, তার যিনি লয়ার আছে তরুণ জ্যোতি তেওয়ারি, পার্টি অফিসও নয়, হাইকোর্টের গেটে তার কাছ থেকে জেনে নিতে পারবেন। তিনি প্রফেশনাল লয়ার হিসেবে সেখানে আপনাদের সাহায্য করতে পারেন। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও তরুণ খুব অ্যাক্টিভ থাকে। তিনি যখন যখন যেটা হন অথেন্টিক এবং মিনিংফুল, তিনি সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনেন, তাতে আপনারা কালেক্ট করেন, আমরাও দেখি। আইএমএ বেঙ্গল একটা দারুণ তথ্য দিচ্ছে, বলছে ডক্টর সুশান্ত রায়, ডক্টর তাপস চক্রবর্তী এবং ডক্টর কৌশিক বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে প্রতি মাসে এই তিনি টাকা নিতেন প্রায় 50,000 টাকা, যেটা সম্পূর্ণভাবে ইনলিগাল। ও সামান্য, ওদের হাতের ময়লা। কোটি কোটি টাকা নিয়েছে, কোটি কোটি টাকা লুট করেছে। আপনার অভিযোগ অনুযায়ী 5/4/2024-এ টালাতে একটা মামলা হয়েছিল, যেটা এ ঘোষাল সাব ইন্সপেক্টর এ ঘোষাল তদন্ত করে সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে।
এই অফিসার মামলা থানা করেনি। এখন যেমন বিএনএসে এফআইআর ম্যান্ডেটারি এবং যাওয়ার দরকার নেই, আপনি মেলে যদি পাঠান সেটাও তাকে এফআইআর করতে হবে ভারতীয় ন্যায় সংহিতাতে। আগের যে সিআরপিসি আইপিসি ছিল তাতে পুলিশ যখন শাসক দলের বিরুদ্ধে কেউ করতো, মানে বিশেষ করে মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর যেখানে গন্ধ আছে, জিডি করে রেখে দিত। এই কেসটা তখন হয়েছে আপনার 1 জুলাই থেকে বিএনএস চালু হয়েছে, এটা 4-এর কেস, এপ্রিল। এটা শিয়ালদা কোর্ট থেকে এফআইআর করা হয়েছিল, তার ফলে কোর্টকে রিপোর্ট দিতে হয়েছে। আমাদের টালা থানার যিনি ওসি ছিলেন তিনি একজনকে আইও নিয়োগ করেছেন, এসআইকে। এসআই নিজের মতো করে স্বাস্থ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ পদ দাসের কার্যত পুত্র সম ডাক্তার সন্দীপ ঘোষ, তার পক্ষে তো রিপোর্ট দেবেনি। বিনীত গোয়েল তো আছে, তখন ছিল, অতএব উপায় নেই, এফআইআরটি করেছে, ফাইনাল রিপোর্ট করেছে। এই অফিসারের বিরুদ্ধে কি তদন্ত চাইবেন আপনারা? এই অফিসারের বিরুদ্ধে যিনি এই ক্লিন চিট দিলেন সন্দীপ ঘোষকে, ঘোষালকে। না না, এটা তো কিসের বিনিময়ে ক্লিন চিট দিয়েছে তদন্তকারী সংস্থা দেখবে। তদন্তকারী সংস্থার যদি কোথাও শিথিলতা, দুর্বলতা বা কাউকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তো কোর্ট খোলা আছে। ইতিমধ্যে মূল মামলা ডাক্তার আক্তার আলীর, এটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির নির্দেশে হচ্ছে, এবং এই ইডি ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেশন আটকানোর জন্য মাননীয় সন্দীপ ঘোষের পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা সাইড করে দিয়েছে। স্বাভাবিকভাবে যাওয়ার তো কোনো জায়গা নেই। আর তদন্তকারী সংস্থাও তাদের দায়বদ্ধতা কোর্টে এবং মানুষের কাছে থাকবে, আমাদেরও নজর থাকবে। हिंदी बाद में हाँ হ্যাঁ আজকে তারা সিজিও গেছেন, বলেছে ফোন সিজ করা হয়েছে, তাই ফোন খুলতে গেছেন, কিন্তু বিষয়টা আলাদা। কি তলব করেছে কে বলেছে? সুদীপ্ত রায়। আজ সুদীপ্ত রায় এবং সুদীপ্ত রায়ের মেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে। তা আমি কি করে বলবো? যারা জিজ্ঞাসা করেছেন আর যিনি গেছেন তারাই বলতে পারবে। আমি তো সিবিআই বা ইডির নিয়ে বসিনি, ব্রিফ নিয়ে বসিনি। सुनिएगा, थोड़ा नेशनल मेडिकल हिंदी में ब्रीफ कर देंगे। मैं बता- एलिगेशंस आ रहे हैं हेल्थ सेक्रेटरी निगम के खिलाफ, और ये अरे हिंदी रास्ते में এই যে কাগজগুলো দিতে হবে, আমি বাংলাটা শেষ স্ক্যান করা আছে। মুখ্যমন্ত্রী বন্যা পরিদর্শনে গিয়ে কেন্দ্র এবং ডিবিসি কে পুরো দায়ী করে বলেছেন ডিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ছিন্ন করবেন। মামার বাড়ি নাকি ওনার? ওনার এটা মামার বাড়ি নাকি? উনি চাইলে ছিন্ন করতে পারবেন নাকি? ওনার তো লজ্জা থাকা উচিত। ডিবিসি 4 টাকা 20-তে বিদ্যুৎ দেয়, দুর্গাপুরের লোকেরা পায়, আসানসোলের লোকেরা পায়, আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক 6 টাকা, এখানে তো 8 টাকা কলকাতায়। আর উনার এসব বলার মানে কি? উনি তো কনসেন্ট দিয়েছেন, উনি কনসেন্ট দিয়েছেন। আমি আপনাকে তথ্য দিয়ে এখানে বলে দিতে পারি, DVRRCC বলে একটা কমিটি আছে। অল রিলিজেস আর অ্যাজ অ্যাডভাইসড বাই দি দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি, DVRCC, which is representatives from Government of West Bengal, Government of Jharkhand, Central Water Commission, Member Secretary and from DBC. এবং একেবারে ডিবিসির যে বাঁধ তার পুরো ওভারলোড হওয়ার অবস্থায় তারা রিলিজ করেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা ওয়েল অ্যাওয়ার করেছেন প্রপারলি,
একেবারে তথ্য সহ আপনাদের কাছে আমি দিতে পারি। ডিউ টু ডিপ ডিপ্রেশন ওভার Gangetic West Bengal and subsequently over Jharkhand, significant rainfall occurred in the lower Damodar Valley area in West Bengal from 14/9/24 to 15/9/24, whereas the upper valley of Jharkhand experienced heavy rainfall 15/9/24 to 16/9/24. On rainfall image is from 17/9/2024 বন্ধ হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গ সরকারকে all the above flood release advice from Maithon and Panchet Dam 14/9/2024 were made in consultation with DBC and Government of West Bengal. All protocols regarding prior intimation to all concerned authorities regarding the scheduled flood releases were followed by DBC. উনি তো ফটো তুলতে গেছিলেন, 100 ক্যামেরা শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয়নারায়ণপুরে, পুলককে সরিয়ে দিলেন, এই সরে যা। তারপরে গ্যালারি অফ ক্যামেরা, তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাজ লাইক অ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার, তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব, 1 22, 23, 24 প্রি মনসুনে কি কি কাজ করেছেন। আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয়, ডকুমেন্ট দিন। এবারে প্রি মনসুনে কি কি কাজ করেছেন তার ডকুমেন্ট দিন। ভারত সরকার গ্যারেন্টার থেকে 5% টাকা দিয়ে লোয়ার দামোদর বেসিন এলাকা, অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গলসি বুদবুদ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোঘাট পুরসুড়া আরামবাগের পাট, ওদিকে ঘাটাল দাসপুর পাঁশকুড়ার কাঁসাইর ক্যাচমেন্ট, এদিকে আমতা উদয়নারায়ণপুর, এই যে বিস্তীর্ণ এলাকায় 5,400 কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে, ভারত সরকার তার গ্যারেন্টার, 5% টাকা ভারত সরকার দিয়েছেন। 2019 সালে উদয়নারায়ণপুরে এই কর্মসূচির উদ্বোধন হয়েছিল। ঘটনাচক্রে উদ্বোধনের দিন আমি ছিলাম, তারপরে আমি কয়েক মাস পরে ছেড়ে দিই। সেই কাজ আপনাদের পিরিয়ডে 4 বছরে আপনি কমপ্লিট করেছেন বলে 4,000 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ইউটিলাইজ করে দিয়েছেন। তাহলে আজকে এই দুর্দশার মধ্যে লোক পড়লো কেন? পড়লো এই জন্য, পুরনো জমিদারি বাঁধ এবং প্রি মনসুনের যে কাজ, আর ডিবিসির জল প্রত্যেক বছরই ছাড়ে, ব্রিটিশদের সময় ছাড়তো, ব্রিটিশের পরেও ছাড়ছে, স্বাধীনতার পর থেকে ছাড়ছে, ভবিষ্যতেও ছাড়বে। এবং সেই জল গড়াতে 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 ফাইনালি বঙ্গোপসাগরে যাবে, বিভিন্ন নদী নালা, মুন্ডেশ্বরী, কাঁসাই ইত্যাদি দিয়ে। আপনি এই সমস্ত যে ড্রেনেজগুলো আছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা পেয়েছেন লোয়ার দামোদরের জন্য, তার প্রপার ইউটিলাইজেশন হয়নি কেন, এর উত্তর আপনাকে দিতে হবে। আপনি গত 3 বছর প্রি মনসুন লক গেট রিপেয়ারিং, কচুরিপানা তোলা, যেখানে বাঁধে ঘোগ হয়ে যায়, গ্রামের ভাষায় বলছি, সেই ঘোগগুলোকে মেরামত করা, এবং 30 জুন মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জলসম্পদ ভবনে স্পেশাল ইউনিট খুলে প্রত্যেক দিন মনিটরিং করা। এ কোনো কাজটা আপনি করেননি। আপনার দুটো এজেন্ডা ভোট ব্যাংকের জন্য, একটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ভাতা দাও ভোট নাও। সেই কারণে আপনি
বাঁধ রক্ষণাবেক্ষণ, প্রি মনসুন ওয়ার্ক, ফ্লাডকে প্রিভেন্ট করার জন্য যা যা করার আপনি করেননি। আপনি দামোদর ভ্যালি কর্পোরেশনের যে টাস্ক ফোর্স আছে তার মেম্বার সেক্রেটারি ডিবিসি, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশনের মাননীয় সচিব অন্যতম মেম্বার, এবং যেটা ডেলি আওয়ার টু আওয়ার মনিটরিং হয় তার মেম্বার হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার 1, তার অফিস হচ্ছে বাঁকুড়া। তিনি হচ্ছেন এই টাস্ক ফোর্সের মেম্বার। এক কিউসুক জলও উইদাউট দ্য পারমিশন, উইদাউট দ্য কনকারেন্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো নয়, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, কেউ দিদি কেউ আন্টি, তার গভর্নমেন্ট। অতএব এই গভর্নমেন্টের পারমিশন ছাড়া হয়নি, হয় না। আপনি বেরিয়েছিলেন মানুষের দুর্দশাটাকে বাড়ানোর জন্য। এই সমস্ত ক্ষেত্রে যারা টপ ভিআইপি হন, হাই প্রোটেক্টি হন, জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন, তারা কখনো ডিজাস্টারের সাথে সাথে বেরোন না। এতে রিলিফ ওয়ার্ক হ্যাম্পার হয়, এতে ত্রাণ শিবিরে ভালনারেবল জোন থেকে জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এবং যখন বাঁধগুলো ভাঙছে, গত পরশুদিন সন্ধ্যের পর থেকে আজকেও উদয়নারায়ণপুরে বাঁধ ভেঙেছে, এই সময়কালে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ এবং ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ লোকাল পঞ্চায়েত তারা ব্যস্ত থাকেন যাতে আর বাঁধ না ভাঙে। বালির ব্যাগ দেওয়া, নেট দেওয়া, বোল্ডার ক্লে দেওয়া, যেখানে যেটা লাগে, কোথাও গাছের ঝোপঝাড়ও ফেলতে হয়। এই সময় কোনো টপ ভিভিআইপি যায় না। আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত ঘেঁটেছেন, ঘেঁটে দিয়ে এসছেন, এবং আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধগুলো ভাঙছে, কারণ আপনার গভর্নমেন্টের লোকেরা 52খানা গাড়ি নিয়ে আপনার পিছন পিছন সামনে সামনে ঘুরেছে। আপনার কাজটা ছিল নবান্নতে বসে মনিটরিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং ডিবিসির সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো। আর যেখানে প্যাসেজগুলো চোকড হয়ে আছে সেই জায়গাগুলো তো রূপনারায়ণ, হলদি এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মোহনা, সেই জায়গাগুলোকে প্যাসেজকে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া। বন্যা পীড়িত এলাকার মানুষ, তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল চাই। আপনি জল দিতে পারেননি, স্নানের জল দূরের কথা, খাওয়ার জল দিতে পারেননি আপনি। আপনার ঘাটাল থানা ডুবে গেছে। দেববাবুর মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে, ঘাটাল থানাটাই ডুবে গেছে। ঘাটাল থানা আর দেখতে পাওয়া যাচ্ছে না। ঘাটাল পুলিশ স্টেশন, থানা মানে পুরো থানা বলছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যতটা পারছি ব্যক্তিগতভাবে এনজিও করছি। 1 লক্ষ পাউচ জল আজকে সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি। 60 পয়সা করে পাউচ জল কিনে, যেটা পিএইচির করার কথা। ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী 3 দিন বন্যার্তদের রান্না করা খাওয়ার দেবেন। একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে, সেখান থেকে পাঁশকুড়া, দাসপুর, ঘাটালে পৌঁছে দেওয়া হবে। আর একটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে, খানাকুল, পুরসুড়া, আরামবাগ, গোঘাটকে হেল্প করার জন্য। আপনার সরকার নেই, কোথাও নেই, কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই। বেবি ফুড নেই, বিস্কিট নেই, ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না, রাইস খেতে পারে না, তাদের জন্য যে ব্যবস্থা নেই, জলটুকু পর্যন্ত দিতে পারেননি। আর আপনি তো ভিড়তেই দেননি জনগণকে। কালকে পুরসুড়াতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে। আজকে পাঁশকুড়াতে, মঙ্গলদাঁড়িতে আপনি গেছেন, সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্তদের হাতাহাতি হয়েছে। সকলে একটা জিনিস বলছে যে আপনি এসছেন ভালো হয়েছে, আগে জল দিয়ে যান।
পানীয় জল চাইছেন। এই রকম সরকার কোথাও নেই। 2013 সালে কংসাবতীতে পাঁশকুড়ায় অ্যানিকেট বাঁধ ভেঙেছিল, এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল। এত লজ্জা কেন? বিরোধী দলনেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে, যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি আর লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটর লাগিয়ে, তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে ভাটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত। আপনি সেটা করেননি। আপনি খিচ মেরি ফটো বেরিয়ে পড়েছেন, যা হওয়ার তাই হচ্ছে। সুকান্ত মজুমদার আজকে কিন্তু গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী খুব অসহায় সুকান্ত ভাবে মজুমদার বলছেন গিয়েছিলেন, যে- সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? এবং ত্রিপল পাচ্ছে না, খাবার পাচ্ছে না। মানুষ সচেতন। সুকান্তবাবু রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী। তিনি সহানুভূতি দেখাতে এবং দলের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা, মিনিমাম সমুদ্রে বিন্দু, আমিও যেটুকু বললাম 10 লক্ষ পাউচ জলের দরকার, আমরা 1 লক্ষ পাউচ পৌঁছে দিতে পেরেছি। এটা তো পার্টি, এনজিও, ব্যক্তি তাদের করার লিমিটেশন থাকে, এটা করে তো সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরটা তো সরকারের। এই জন্য ভারত সরকার ক্যালামিটি রিলিফ ফান্ডে সিআরএফে শত শত কোটি টাকা দেন প্রত্যেক বছর। মুখ্যমন্ত্রী নিজস্ব রিলিফ ফান্ড রয়েছে এবং সিএসআরও কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নতুন সিএসআর অ্যাক্ট আপনি জানেন যে সিএসআর কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো সবাইকে নামিয়ে দেওয়া উচিত কথা বলে। তাই সঠিকভাবে জনগণ জানেন যে মুখ্যমন্ত্রীর অপদার্থতা, তার সরকারের ব্যর্থতার জন্য বাঁধ ভেঙেছে। কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি, তাহলে বলতাম ডিবিসি দায়ী। সব জায়গায় বাঁধ ভেঙেছে, তার মানে আপনার কমজোরি বাঁধ আটকাতে পারেনি অতিরিক্ত বর্ষার জল বা ডিবিসি ছাড়া জল। কিন্তু মানে মুখ্যমন্ত্রী তো খুব অসহায় ভাবে বলছেন যে গত 20 বছরে এরকম জল কখনো ছাড়া হয়নি, এত হাজার কিউসেক জল কখনো। 20 বছরের ডাটাটা দিতে বলবেন তো, 20 বছরের ডাটাটা দিতে বলবেন। প্রতি বছরই সেপ্টেম্বরের মাসে হয়। গত বছর কম বৃষ্টি হয়েছিল, তাই বেঁচে গেছিলেন। উনি প্রতিবারের মতো এবারেও বলছেন এটা ম্যানমেড বন্যা, বাংলাকে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত। হ্যাঁ, সব জায়গায় চক্রান্ত। কালকে বীরভূমে গোটা কতক লোক জলে পড়ে গেছিল। বীরভূমে জেলা শাসক, ওই ডাকাত রানা আর একটা রাজ্যসভার এমপি সব জলে চুবাচ্ছিল দেখছিলাম, ওটাও চক্রান্ত ছিল। স্বাস্থ্যভোগ বাংলা থেকে চলে ছাত্রদের অভিযানে সেখানে ওই প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে, প্যান্ট খুলে দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। এটা জুনিয়র ডাক্তার এবং সরকার বলতে পারবে। এখন কি কথা হচ্ছে তো লাইভ স্ট্রিমিংয়ের আশা করেছিলাম আমরা, লাইভ স্ট্রিমিং তো হয়নি। এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষের সই দেখছি, সেটাও তো 2বার না 3বার মিনিটস হলো। অর্থাৎ লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম। তো আমার তো বলার কোনো সুযোগ নেই, কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিশ ফ্রাই হয়েছে না আরও কিছু হয়েছে, আমি তো জানি না, আমার পক্ষে বলা খুব মুশকিল। কিন্তু চিকিৎসকরা দাবি করছেন তারা সরাতে দেওয়া উচিত। বলেনি ওটা চিকিৎসকদের সঙ্গে আমরা সবসময় আছি, মরাল সাপোর্ট বিজেপির আজ গতকালও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। কিন্তু টেকনিক্যাল বিষয়ে বা ডিসকাশন, সেটেলমেন্ট, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়ে আমি বলতে পারবো না, যেহেতু লাইভ স্ট্রিমিং হয়নি। আর তারা অরাজনৈতিক প্রথম থেকেই বলে এসেছেন। স্বাভাবিকভাবে আমাদেরকে তারা জানাবেন বা আমাদের কনফিডেন্সে নেবেন, হেল্প নেবেন, এটা তো আমরা আশা করতে পারি না। যদিও শ্যামল চক্রবর্তীর মেয়ে অরাজনৈতিকভাবেই গেছিলেন, বাদশা মৈত্র অরাজনৈতিকভাবেই গেছিলেন। বলছি চিকিৎসকদের এই যে আজকে গতকালকে মিটিং বলছে ফলশ্রুত পুলিশকে চাপ দেওয়া হচ্ছে। বলছে চাপ দেওয়া হচ্ছে ওদের উপর থেকে, সেই জন্য তারা পাখা জুনিয়র ডাক্তাররা অত্যন্ত শক্তিশালী, তারা প্রচুর কষ্ট করেছেন, সংযম করেছেন, তারা লড়াই দেখিয়েছেন, শিখিয়েছেন। তাদের সঙ্গে বাংলার আপামর মানুষ আছে, আমরাও আছি। তারা যে কোনো কল দিন, তারা যদি বলেন পতাকা ছাড়া সব দলের লোকের আসতে পারেন। আমরা তো দেখুন রাজনীতির বাইরে তো মানুষ, ওরাও তো ভোট দেয় কাউকে না কাউকে, এবং ওদের গরিষ্ঠ সংখ্যক ভোট গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি পেয়েছেন।
কারণ এডুকেটেড লোকরা মোদিজির বাইরে ভোট দেয়নি, কনসাস পিপুলরা মোদিজির বাইরে ভোট দেয়নি। আমি পার্টিকুলার কারো কথা বলছি না, আমার ধারণা থেকে আমি এটা বলতে পারি হলফ করে, তারা যদি এখনই কল দেন যে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে, তার মধ্যে আমরাও পড়ি, আমরা তো জনগণ, তারপরে এমএলএ, তারপরে বিরোধী দলনেতা, তার সাথে বিজেপির মেম্বার, সবটা ঠিক আছে, হিন্দু সব ঠিক আছে, কিন্তু প্রথম হচ্ছে হুঁশযুক্ত মানুষ, হুঁশ আছে বলেই আমরা মানুষ। ওরা একটা কল দিক, আমরা সবাই এক্ষুনি চলে যাব, গাড়িতে উঠে পৌঁছে যাব, পতাকা নিয়ে যাব না, জয় শ্রীরাম বলবো না, বিজেপি জিন্দাবাদ বলবো না, আমরা চলে যাব। জুনিয়র ডাক্তার তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, জুনিয়র ডাক্তারদের কি আরো বসা দরকার আছে নাকি না এবার কাজে ফিরবে? কারণ আমি ওদের অ্যাডভাইস করতে পারবো না। দে আর ইন্টেলিজেন্ট, দে আর কম্পিটেন্ট, তারা যথেষ্ট মেধাযুক্ত নাগরিক, ওরা জানে কোনটা হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। ঠিক আছে, এবার থামুন, এবার নেতা আশিস পান্ডে রাত্রিবাস করেছিলেন সল্টলেকের ওই হোটেলে, ওই 9 তারিখে ওই 9 তারিখে, সেটার দিকে বিশেষ নজর দিচ্ছে এবার সিবিআই ওই হোটেলতে। আমি ইনভেস্টিগেশনের মাঝখানে মন্তব্য করব না, ইনভেস্টিগেশনকে প্রভাবিত করা হয়। আপনারা সব সূত্র, আপনি এটা কোত্থেকে পেয়েছেন? সূত্র, আপনার সূত্রের কথা আমি উত্তর দেবো কেন? है हिंदी में। आज भारतीय जनता पार्टी का प्रदेश मुख्यालय से हमारी जो प्रेस वार्ता था उसमें यही मुद्दा है, बंगाल में जो 9 अगस्त का इंसिडेंट हुआ, पेनफुल शेमफुल इंसिडेंट हुआ, वो इंसिडेंट का बाद हेल्थ डिपार्टमेंट का बहुत सारा स्कैम सामने आया। एक हेल्थ डिपार्टमेंट से जुड़ा हुआ सीनियर डॉक्टर अख्तर अली, उनका जो एफआईआर था, पेंडिंग था, उसके ऊपर कलकत्ता हाई कोर्ट ने इंटरफेयर किया और सीबीआई इन्वेस्टिगेशन के लिए इजाजत दे दिया। उसका बाद डॉक्टर संदीप घोष का फैमिली सुप्रीम कोर्ट में गया, सुप्रीम कोर्ट से कोई स्टे ऑर्डर रुकावट नहीं आया, उनका पिटीशन डिसमिस हो गया। उसका बाद मनी लॉन्ड्रिंग एक्ट में एनफोर्समेंट डायरेक्टरेट भी वो एफआईआर ले लिया। उसका बाद खड़दा पीएस में एडवोकेट कौस्तुभ बागची बहुत सारा करप्शन का इशू के ऊपर प्रोक्योरमेंट टेंडर प्रोसीड्योर, उसके ऊपर एक एफआईआर किया था, उसका एफआईआर भी इन्वेस्टिगेशन के अंदर आ गया। अभी हमारी जो आज का प्रेस वार्ता था उसमें हम बहुत डॉक्यूमेंट आपको दिखाया। इसमें एक तो है सेंट्रल गवर्नमेंट का नेशनल हेल्थ मिशन का जो रुपया, थाउजेंड्स ऑफ करोड़ रुपया, ये लोग इधर उधर किया। सीबीसी का जो गाइडलाइन है, ये गाइडलाइन तोड़ के सीधा सीधा पीएसयू को दे दिया, पहले मैकिन्टोश बांध को, उसका बाद पीएम केयर का जो रुपया था कोविड का दौरान उसको तोंतुजो को दे दिया। तोंतुजो एक हैंडलूम प्रोडक्ट ऑर्गेनाइजेशन है, उसको हेल्थ मटेरियल कोविड का आपका मास्क से लेकर एप्रॉन से लेकर सैनिटाइजर से लेकर 2200 करोड़ का वर्क ऑर्डर विदाउट टेंडर अवार्ड किया गया है तोंतुजो को। इसमें मैं आज खुलासा किया है जो हेल्थ मिनिस्टर का रिश्तेदार ये लोग को अवार्ड मिला है। एक पवन अरोड़ा और उनकी फैमिली का कंपनी, उन्होंने ज़्यादा सप्लाई किया है। उसका बाद सेलकॉन बोल के एक कंपनी सप्लाई किया है। दीदेन जो प्रोक्योरमेंट का इंचार्ज था हेल्थ आपका इक्विपमेंट सर्विस कॉरपोरेशन का, महुआ बनर्जी, जिन्होंने अभी पीएससी का चेयरमैन है, उन्होंने पंजाब से एम्बुलेंस परचेज किया। और एनआरआई का डॉक्टर एमबीबीएस में एडमिशन को लेकर भी लेदर कॉम्प्लेक्स पीएस में भी एक आपका एफआईआर है, उसको भी इस इन्वेस्टिगेशन के अंदर लाना चाहिए। हमारी ये भी मांग, आज मैं आपको कुछ डॉक्यूमेंट का कॉपी दे रहा हूं
जिसमें पंजाब से एम्बुलेंस परचेज का कॉपी है, जिसमें आरजीकर हॉस्पिटल में किस तरीके से 400 रुपया का माल 8000 में परचेज किया गया है, 800 रुपया का माल 32,000 में परचेज किया गया है, किस तरीके से एनआरआई कोटा में डायरेक्टर ऑफ मेडिकल एजुकेशन फर्जी किया है, सब डॉक्यूमेंट और वेस्ट मेडिकल वेस्ट जो टेंडर हुआ है विदाउट टेंडर प्रिंसिपल सेक्रेटरी का डायरेक्शन में सीधा सीधा टीएमसी का जो आदमी है, जो आपका ऑर्गेनाइजेशन है, उसका करीबी जो है उसको दिया गया है वर्क ऑर्डर। सब मिला के एजुकेशन रिक्रूटमेंट स्कैम, म्यूनिसिपल रिक्रूटमेंट स्कैम, हमारा यहाँ मिड डे मील का स्कैम, माइनॉरिटी स्कॉलरशिप का स्कैम और फूड स्कैम, वो पेडी प्रोक्योरमेंट से लेकर रेशनिंग सिस्टम पीडीएस और राइस मिल का स्कैम, ये सब सामने आया है। इन्वेस्टिगेशन हुआ है, मिनिस्टर लोग और ब्यूरोक्रेट लोग जेल के अंदर भी है। ये हेल्थ स्कैम इससे बहुत बढ़िया स्कैम है। हमारी डिमांड है तुरंत इसमें जांच सबको किया जाए और हेल्थ मिनिस्टर इसके लिए रिस्पॉन्सिबल है, उनकी और उनको जो एसोसिएट है, जो मेन बेनिफिशरीज है, जिन्होंने सीबीसी गाइडलाइन तोड़ा है, उसको जेल के अंदर लाना चाहिए। इसलिए आज का प्रेस वार्ता था। There are serious allegations against Nadum Swarup Nigam and few other senior administrative officers of Sastro Bhavan. Yes. What is the specific allegation? The specific allegation number 1, they are violating the tender norms. Allegation number 2, they are violating CBC guideline. Number 3, they are not maintaining proper accountability regarding the health procurement and health system of our state. The maximum amount coming from central government under the National Rural Health Mission scheme and earlier PM Care program during COVID period. They destroyed everything in health system in West Bengal. सुमेंदुदा आज ममता बनर्जी बाढ़ग्रस्त इलाके में गई थी। उन्होंने कहा कि जो बाढ़ आया है वो डीबीसी के कारण है और ये मानव निर्मित बाढ़ है जो बंगाल को डुबाने की कोशिश की है। ये पूरा झूठा इल्जाम है। पिछले 3 साल प्री मानसून का काम नहीं हुआ। हमारी यहाँ बाढ़ प्रवण एरिया है, यहाँ बे ऑफ बंगाल है, बहुत सारा नदियाँ है। यहाँ जो हमारी जो सिस्टम होता है, वहाँ डीबीसी से झारखंड से जब एक्सेस वाटर होता है तब वहाँ से उन्होंने एक कमेटी है, उसका नाम है DBRRC। इस कमेटी में वेस्ट बंगाल गवर्नमेंट का रिप्रेजेंटेटिव है, चीफ इंजीनियर 1 उनका टास्क फोर्स का मेंबर है, और जो मेजर कमेटी है उसमें इरिगेशन सेक्रेटरी उन्होंने मेंबर है। ये जो रिलीज हो रहा है ये आज का नया बात नहीं है, ये 100 इयर्स का प्रैक्टिस है, ये नया कोई बात नहीं है। और इसमें डीबीसी से वाटर डिस्चार्ज की पहले उनका जो प्रोटोकॉल है, वेस्ट बंगाल गवर्नमेंट का परमिशन लेना, वेस्ट बंगाल गवर्नमेंट को अलर्ट करना, जनता को जागरूक करना, सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस एडमिनिस्ट्रेशन, लोकल पंचायत को अलर्ट करना, माइकिंग करना, लो लाइन एरिया से एविक्शन, जनता को, पब्लिक को सेफ प्लेस में उनको शेल्टर होम में रखना, ये सब काम डीबीसी ने अच्छा तरीके से किया। लेकिन बंगाल में जो इंफ्रास्ट्रक्चर है उसका कोई काम पिछले 3-4 साल नहीं हो रहा है। यहाँ 2 ही काम कर रहा है गवर्नमेंट,
एक तुष्टीकरण का राजनीति आपने 30% वोट बैंक के लिए, और दूसरा टोल डिस्ट्रीब्यूशन का काम, 500 रुपया लो, 1000 रुपया लो, 1200 रुपया लो और वोट डाल दो। इसलिए पूरा जो हमारी इरिगेशन सिस्टम है, ये सिस्टम खत्म कर दिया ममता बनर्जी की सरकार। इसके लिए बंगाल की कम से कम 15-20 लाख लोग आज दे आर एफेक्टेड ड्यूरिंग दिस पीरियड। दादा 3 दिन तक बॉर्डर बंद रखने का निर्देश दिया है सीएस को, कहा कि झारखंड बॉर्डर को बंद कर दिया जाए और मैं इसका कड़े से कड़ी व्यवस्था लूंगा। डीबीसी ने जो इस पे काम किया है, ये threat है। उसको बोलिए एक रिटन ऑर्डर देने के लिए, रिटन ऑर्डर देने के लिए एज ए लीडर ऑफ अपोजिशन आई विल राइट ए लेटर टू दी ऑनरेबल होम मिनिस्टर, ऑनरेबल प्राइम मिनिस्टर, एंड इफ नेसेसरी आई विल गो टू दी हायर जुडिशियरी इन क्वेश्चन ऑफ फेडरल स्ट्रक्चर, इन क्वेश्चन ऑफ कॉन्स्टिट्यूशन। उसका करने की कोई पावर नहीं है। चीफ सेक्रेटरी हो सकती है, चीफ मिनिस्टर हो सकती है। एक ऑर्डर निकलने बोलिए, एक रिटन ऑर्डर। ये सब बात राजनीति से प्रेरित है। सी फेल्ट हमारा एम्बैंकमेंट टूट रहा है, पानी घुस रहा है। इस टाइम में एनडीआरएफ, एसडीआरएफ और सब मिलके काम करना चाहिए। और उन्होंने काल से आज तक फोटो खींचने के लिए घूम रहा है, और बाढ़ के लिए जो प्रिकॉशनरी मेजर और जो काम करना चाहिए वो नहीं हो रहा है। लोग पीने के पानी के लिए शोर मचा रहा है, जे पानी दो, खाना बाद में होगा। लोग का हालत इतना गंभीर है। हुगली रूरल, पार्ट ऑफ बांकुड़ा, पार्ट ऑफ वेस्ट मिदनापुर, ए स्मॉल पार्ट ऑफ ईस्ट मिदनापुर एंड ए स्मॉल पार्ट ऑफ दी हावड़ा फुल्ली उस बाढ़ की चपेट में। जो काम उनको सेक्रेटेरिएट से करना चाहिए मॉनिटरिंग, वो काम नहीं करके 100 से ज्यादा कैमरा लेकर तू खींच मेरी फोटो। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্য সচিব মিস্টার মনোজ পন্তকে, আপনার মালকিন অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা শুনে আপনি শুধু অর্ডারটা বের করুন। তারপরে আলাপন ব্যানার্জির যা অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা আপনার হবে।